আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে? জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না বললেন জামায়াত আমির। নবীনগরে যুবলীগ নেতা গ্রেফতার। সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ। সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ইতিবাচক অগ্রগতির দাবি ইরানের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে? প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার মন্ত্রিপরিষদে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিন রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। ফলে প্রশাসনিক ও নীতিগত দায়িত্ব এখন নবগঠিত মন্ত্রিসভার ওপর বর্তাবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না বললেন জামায়াত আমির। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার ১৮ ফেব্রুয়ারি সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন। জামায়াত আমির বলেন, যে জুলাইয়ের কারণে ২০২৬-এ জাতীয় নির্বাচন হয়েছে, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। মঙ্গলবার আমরা দুটো শপথ নিয়েছি, দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ। মিরপুরকে একটি মডেল জনপদ হিসেবে তৈরি করতে চান জামায়াত আমির। এজন্য প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কাজ শুরু করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, সংসদে কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্যে শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। ফলে জামায়াতের সর্বোচ্চ নেতা ডক্টর শফিকুর রহমান সরাসরি সংসদে বিরোধী দলের নেতৃত্ব দেবেন। নবীনগরে যুবলীগ নেতা গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম আলমকে বয়স ৪৫ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে জেলা সদরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাইফুল ইসলাম আলম আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ১ বছরের কারাদণ্ডের রায় থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ জেলা পুলিশের সহায়তায় মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তাকে গ্রেফতার করে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আলম একজন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। অবশেষে বিশেষ অভিযানে তাকে আইনের আওতায় আনা হয়েছে। সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটিতে শুরু হওয়া নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র উঠে এসেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বিবিসি আরাবিক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত ৮০ জন নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে ২৬টি অপহরণের ঘটনা নিশ্চিত করেছে অধিকার রক্ষা গোষ্ঠী সিরিয়ান ফেমিনিস্ট লবি। নিখোঁজ ও অপহৃতদের প্রায় সবাই আলাউইত সম্প্রদায়ের সদস্য, যারা সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় ১০%। ভয়াবহ এই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী নারীরা জানিয়েছেন, তাদের কেবল ধর্মীয় পরিচয়ের কারণে অপহরণ ও যৌন দাসত্ব বা সাবায়া হিসেবে ব্যবহারের হুমকি দেওয়া হয়েছে। রামিয়া নামের এক কিশোরী জানান, তাকে তার গ্রাম থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড রুমে আটকে রাখা হয় এবং বিক্রির উদ্দেশ্যে তার ছবি তোলা হয়।
অন্য এক ভুক্তভোগী নেসমা জানান, তাকে 7 দিন আটকে রেখে বারবার ধর্ষণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, অপহরণকারীরা তাকে বলেছিল আলাউইত নারীদের সৃষ্টি করা হয়েছে দাসী হিসেবে ব্যবহারের জন্য। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের মার্চ মাসে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতায় 1400 জনেরও বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল আলাউইত বেসামরিক নাগরিক সুন্নি ইসলামপন্থী নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নারীরা অসহযোগিতার অভিযোগ তুলেছেন। ভুক্তভোগীদের দাবি, তারা যখন অভিযোগ জানাতে গেছেন তখন নিরাপত্তা কর্মকর্তারা তাদের উপহাস করেছেন কিংবা মামলা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় 42টি অপহরণের অভিযোগ তদন্ত করে দাবি করেছে, এর মধ্যে মাত্র একটি প্রকৃত অপহরণ ছিল এবং বাকিগুলো পারিবারিক বিরোধ বা স্বেচ্ছায় পালিয়ে যাওয়ার ঘটনা। তবে এক নিরাপত্তা সূত্র নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছে যে কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরাই ব্যক্তিগত প্রতিশোধ বা চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অপহরণে জড়িত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এসএফএল এর মতো সংস্থাগুলো জানিয়েছে, বর্তমানে অন্তত 16 জন আলাউইত নারী নিখোঁজ রয়েছেন এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতির কারণে এই সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ইতিবাচক অগ্রগতির দাবি ইরানের। সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত পরোক্ষ পরমাণু আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দীর্ঘ অচলাবস্থার পর উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে কিছু নির্দেশনামূলক নীতিমালার বিষয়ে একমত হতে পেরেছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে সুর কিছুটা মিশ্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও তেহরান এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সব রেডলাইন বা সীমারেখা মেনে নিতে প্রস্তুত নয়। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জানান, ওমানে অনুষ্ঠিত আগের দফার আলোচনার চেয়ে জেনেভার বৈঠক অনেক বেশি ফলপ্রসূ ছিল। বর্তমানে উভয় পক্ষের সামনে একটি পরিষ্কার পথ তৈরি হয়েছে এবং শিগগিরই চুক্তির খসড়া বিনিময় করে তৃতীয় দফার আলোচনার তারিখ নির্ধারণ করা হবে। এই আলোচনার মূল লক্ষ্য হল ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ঝুঁকি এড়ানো। এদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, প্রশাসন কূটনীতিকে প্রাধান্য দিলেও তেহরানকে অবশ্যই মার্কিন শর্তাবলী মেনে নিতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রেসিডেন্ট যখন মনে করবেন যে কূটনীতির সময় শেষ হয়ে এসেছে, তখন তিনি যে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখেন। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো নিয়ে ওয়াশিংটন কঠোর অবস্থানে রয়েছে। আলোচনার সমান্তরালে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনাও চরমে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে, যার মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলের মাত্র 700 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের কাছে মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার মতো বিধ্বংসী অস্ত্র রয়েছে। একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে গত জুনের যুদ্ধের প্রভাবে কিছুটা ক্ষতি হয়। তেহরান হয়তো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কিছুটা নমনীয় হতে পারে, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক প্রভাবের মতো বিষয়গুলোতে ইরান বড় কোনো ছাড় দিতে নারাজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুনরায় জোর দিয়ে বলেছেন, তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চান না, তবে চিকিৎসা ও কৃষি খাতের উন্নতির জন্য পরমাণু বিজ্ঞান ব্যবহারের অধিকার তাদের রয়েছে।